বন্ধুরা, আজকে যে পূর্ব পাকিস্তানের রিয়েল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আপনারা দেখে নেবেন বর্তমান সময়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দেবার পরে সেখানে যে অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকারের আমলে সেই দেশের মানুষজন কতটা ভালো আছে। আজকে এখানে কোনো আমার কথা থাকবে না, সেই দেশেরই ব্যক্তি বা রিক্সাওয়ালা নিজেই তার মুখে তার সেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, চলুন ভিডিওটি শুরু করি। আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই, রিক্সা চালায়াম। রুকো যারা, মোটামুটি ডেলি দৈনিক 1500, 1600, 1700 টাকা কামাইছি। গাড়ি জমা দিয়া দৈনিক 1000-1200 টাকা আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম। সবার করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে কা। 1000-1200 টাকা দৈনিক দিয়া পাঠাইতে পারতাম। আজকে দুর্গতি হওয়ার পরের থেকে দেশে আজকে 2-3 মাস ধরে আমরা অনেক সমস্যা বাস করতেছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের রাস্তায় অটোগুলা হওয়ার পরের থেকে আমরা রাস্তায় হওয়ায় বর্তমান 2-3 মাস ধরে আজকে আমরা অনেক অসুবিধায় ভোগ করতেছি। রাস্তায় খেপ নাই, রাস্তায় সবই অটোর আশায় মানুষ বসে থাকে। তারা অটো আসলে অটোতে যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমাকে এই যে পায়ের গাড়ি, আমরা লক্ষ লক্ষ পায়ের গাড়ির শ্রমিক ভাইয়েরা এরা আসি, যে তাদের কি অবস্থা হইব এটা তো আমাদেরকে খবর লওয়ার মতন কোনো লোক নাই। বাড়িতে আজকে আমি 2 মাস, এর ভিতরে 1 মাস ধরে আমি যোগাযোগ করতেছি না। 1 মাস ধরে যোগাযোগ করি না। বাড়িতে দিলি তো ওই যে ফোন দিলি কিস্তির টাকা চায়। বাচ্চা আছে 5 জন, আমার 5টা ছেলে। তাদের আগে এক সময় ভালো চলছি, এখন আমার আজকে 1 মাস ধরে আমি 5টা ছেলেরও খবর লইতে পারতাছি না, বাড়িরও খবর লইতে পারতাছি না। যে দৈনিক আমি কামাই করি মনে হয় কি 300-400 টাকা, গাড়ির জমা ভাত বিল দিয়ে আমি হাই হমান 50, 100, 150 টাকা থাকে। সকালবেলা নাস্তা খাই হাই হমান ভাবে চলতেছি। এইভাবে আমাকে দিনগুলা যাইতাছে। এখন তো আমার যে 5টা ছেলে মেয়ে লেখাপড়া তো শুরু করা সবকিছু আমার মনে করেন কি আমি অনেক অসুবিধায় আছি, বলার মতন না। তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। তারা অটো চলতে দেয় নাই, অটো রাস্তার মেন রাস্তায় উঠতে দেয় নাই। তারা গল্লিতে চলছে, এলাকায় চলছে, হেরাও সুন্দর চলছে, আমরাও চলছি। গণভবনের মোড়ক বর্তমান আমাকে পায়ে রিক্সা দিয়ে আমরা রাস্তায় ওঠার কারণে আমরা তো কিছুই করতে পারতাছি না। সারাদিন খালি যাত্রীর দিকে চায়া থাকি, মজা নেই আ রাহা। মানুষ পাশে আইসা খাড়ায় থাকে, খাড়ায় নিচের দিকে তাকায় দেখে অটো ব্যাটারি আছে নাকি। জলানি দেয় অটো ব্যাটারি নাই, তখন আর আমাকে কথা কয় না, চুপচাপ খাড়ায় থাকে। একটা অটো আইলে হঠাৎ করে ডাক দিয়ে লয়ে জায়গা। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। 2.5 থেকে রুজি হইলো আমার 170 টাকা। এ দিয়ে আমি কি আমার ভালো বাচ্চার লিগে টাকা পয়সা পাঠাইমু বাড়িতে, নাকি আমি এ দিয়ে আমার নিজেই চলুম? ऐसे में बड़ा सख्त लौंडा हूं। এইভাবে আমি তো মনে করেন কি আমার বাল বাচ্চা আমি সবাইরে নিখোঁজ করে রাখতে হবো। মানে কি আমি যেমন মরে গেলে যেরকম খোঁজ খবর রাখে না, আমারও সেরকম আমার বাল বাচ্চা নিয়ে আমি কেউ চলুম। আমি তো সরকারেরও কইতে পারি না যে হেরা একটাই দেখাইতেছে দুর্গতিতে আছে। হেরা দুর্গতিতে আছে ঠিক আছে, যেমন পাশে গিয়া খারাইছে, আজকে ছাত্র সমাজ গিয়া খারাইছে, পাশে গিয়া বন্যাশ্রী মানুষের পাশে। আমগো পাশে এর লগে তুমি খারো, আমগুলো পাশে একটু খারাপ, তো আমরা বাঁচতে পারি। আমরা এটিএসি শহরে যুদ্ধের থেকে শহর গেলাই আক্রমণ আন্দোলন, তখন থেকে আমরা এটিএসি শহর দিয়ে আমরা গাড়ি চালাই। আমার গাড়ি চালানোর বয়স হলো আজকে 19 বছর, রিক্সার বয়স 19 বছর ধরে আমি রিক্সা চালাই। তো এই 19 বছরের ভিতরে আমি এই যে এবার করে আন্দোলন এই প্রথম থেকে শুরু করে আজকে আমি পুরো আন্দোলনে আমি টিএসি শহর শুরু করে পুরো ঢাকা শহর আমি রিক্সা লয়ে আসছিলাম আন্দোলনের মাঝেও। এলে বাড়িতে যেতে পারি না, গাড়ি ভাড়া নাই, এই অবস্থা। আজকে এই গাড়ি ভাড়া আজীবন একটা বাড়িতে গেলে আমার বাড়ির বাচ্চার লেগে 2000 টাকা খাওয়ান নিতে হবে, একটা আপেল নিতে হবে, একটা কমলা নিতে হয়। বাল বাচ্চার লেগে একটা কিছু এক বছর পরে 6 মাস পরে বাড়িতে গেলে একটা কিছু খাবার কিনা নিতে হয়, এই টাকাটা আমার নাই। আজকে আমি 2 মাস ধরে বাড়িতে এসেছি। আমি যখন যাইমু বাড়িতে, আমার যাওয়ারও তো গাড়ি ভাড়াটা লাগবো। যে একবার নজর গিয়ে দেখে মনে চায় গেলাম যাইতে পারি না বাড়িতে, না খেয়ে থাকলো। এখন আমরা যাকে যেভাবে রয়েছি, লাগলে আমাদের বাচ্চা কাচ্চা কেউ আছে বাড়িতে, এই খবর আর আমরা নিব না। আমরা নিজেদের পেটটা লইয়া যেমন দেশ স্বাধীন করছি, তেমন আমরা সবাই রোডে আমার পেটের ভিতরে পাথর বাইন্দা আমরা বসে রইমু। এতে যা হয় হবে,
কবে আমাদের ভাগ্য খোলে, তাদের আমি আল্লাহর আশায় আল্লাহর কাছে চায়া বয়ে থাকবো যে আল্লাহ পাক আমাদের মুখের দিকে কবে তাকায়, কোন মানুষের আমাদের দিকে রিক্সাওয়ালা ভাইয়াগোর দিকে মুখ ফিরা তাকায়, কোন সরকার, কে, কোন ছাত্র ভাই, কোন ছাত্র সমাজ কে আছে আমাদের পাশে, আমরা দেখতে চাই। আন্দোলন চাই না, আমরা রিক্সা চালাইতে পারি, আমরা মরক্ষ হইতে পারি ভাই, মরক্ষ হইতে পারি, আমরা আন্দোলন বুঝি, আমরা ন্যায় বুঝি, ন্যায়টা আমাদের ভিতরে আছে। আমরা রিক্সা চালাই, রাস্তাঘাটে অনেক মানুষের হাতে থাবর খায়ও আমরা কারোর সাথে জর্গা যাত্রীতে যাইতে চাই না কখনো। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই। এই লকডাউন, যে লকডাউনে মানুষে ভাত দেয় নাই, ভাত খাইতে ভাত পায় নাই, এই সময় আমাদের মোটামুটি ভাবে চলছে। বন্ধুরা, আশা করি ভিডিও দেখে আপনাদের সামনে এটা তো পরিষ্কার হয়ে গেছে। যদি এরকম টাইপের ভিডিও আমি অনেক আপনাদের সামনে তুলে ধরেছি যখন থেকে সেই দেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে। দেখলেন একজন রিকশাওয়ালা ভাই কি বলছে, উনি নিজেই স্বীকার করছেন সেই দেশের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে এরা নিজেরাই আন্দোলনে নেমেছিল, যে সমস্ত ব্যাটারি চালিত রিক্সা ছিল সেগুলোকে ভেঙে দুমড়ে একাকার করে দিচ্ছিল। কারণটা কি বুঝতে পারছেন? এক্স্যাক্টলি এই কারণে। এবার আশা করি বুঝতে পারছেন কিছু মানুষ প্রকাশ্যে বলতে শুরু করেছে যে আমাদের স্বৈরশাসক সরকার ভালো ছিল, আবার কিছু মানুষ এটা বলতে শুরু করেছে মনে মনে, যত তারা প্রকাশ্যে এখন আনতে পারেনি, যে আগের সরকারই ভালো ছিল। ভাই, সবে তো শুরু হয়েছে। আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে যতদিন পর্যন্ত পূর্ব পাকিস্তানের শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এই দেশটা যতই যাই বলুক না কেন শান্তি থাকবে। বাট এই সরকার পড়ে গেলে বা স্বৈরশাসক সরকার চলে গেলে এই দেশটার অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হবে। দেখতে পাচ্ছেন জলজান্ত উদাহরণ। সবে তো 1 মাসও হয়নি বা 1 মাস হয়ে আসলো, তাতে এই অবস্থা। ভাবুন এমতো অবস্থায় ভারতের কাছে কত সাহায্য চাইছে, ভারত তো কোনো সাহায্য দিতে রাজি নয় তাদের। এমতো অবস্থায় আমরা যদি এই পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী কাঙালদের সাহায্য করি, তাহলে ভাবুন এরা কত বড় গদ্দার। কিছুদিন আগে পর্যন্ত যারা ভারত বিরোধিতা করত, আর এখন এরা ভারত বিরোধিতার সাথে সাথে সংখ্যালঘুদের উপর সেই লেভেলের অত্যাচার, যেটা সবকিছু সীমাকে ছাড়িয়ে গেছে। এমনকি ভারতের তরফ থেকেও সমস্ত কিছু এক্সপোর্টও বন্ধ। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ভারতের উপর প্রচন্ড রেগে গেছে। ভারত প্রতি বছর পূর্ব পাকিস্তানকে কিছু ডলার দিয়ে সহায়তা করে, সেটা পর্যন্ত থমকে দিয়েছে। আর এরা তারপরে থেকে ভারত বিরোধিতা আরো লেগে গেছে। কিছু মানুষ, কিছু মিডিয়া, কিছু সাইটেতে শুধু ভারত বিরোধিতা প্রচার। তাদের একটাই বক্তব্য, ভারত হটাও, ভারতীয় পণ্য বয়কট। কিন্তু এরা জানে না, যখন থেকে ভারতের বেশিরভাগ পণ্য বা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, তারপরে থেকে সেই দেশের ঘরের ভেতরে মূল্য বৃদ্ধির চরম বা আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সে দেশের সংখ্যালঘুদের বর্ডার থেকে এপারে পর্যন্ত আসতে দিচ্ছে না। সে দেশের সেনাবাহিনীকে হাইলাইট করে রেখে দিয়েছে, বলে দিয়েছে কোনো হিন্দু যেন বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে। বুঝতে পারছেন সেই দেশের সংখ্যালঘু ভাইদের অবস্থাটা কি জায়গায় বা কোন জায়গায় আছে। যেটা হোক বন্ধুরা, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আর সে দেশের মানুষ কতটা ভালো আছে দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।